আচ্ছা, আমরা যে পিএইচডিটা করবো আজকে সেটা হচ্ছে এটা। এটা একটু দেখে নেন। এটা হচ্ছে একটা পিএইচডি। এবং এটার ডিজাইনটা সম্পূর্ণ বুটস্ট্র্যাপ বেসড। ঠিক আছে, বুটস্ট্র্যাপের মাধ্যমে করা। যেমন দেখেন, 12টা কলামে সবগুলাকে কি করছে, ডিভাইড করছে। যদিও বা এখানে 12 কলামের বাইরেও কিছু আছে। আই মিন কলামের বাইরে আমার এখানে কি, এটা হচ্ছে একটা কলাম প্লাস এই অংশটুকুকে আমরা গাটার উইডথ হিসেবে নেই, তাই না? কলামের কি প্যাডিং। তো এই প্যাডিং এর বাইরে দেখেন এই অংশে কিছু স্পেস, কিছু আইটেম চলে আসছে, কন্টেন্ট চলে আসছে। অ্যাকচুয়ালি এটা আসবে না, জাস্ট এটা তো ফ্রি পিএইচডি, ভুল থাকতেই পারে। যাই হোক, তো আমরা এটা আহ, করা শুরু করি। তো প্রথমে দেখে নিই যে কয়টা পার্ট আছে এবং কিভাবে আছে। দেখেন, প্রথম পার্ট, এটাকে অ্যাকচুয়ালি হিরো পার্ট বলা হয়। এনিওয়ে, প্রথম পার্টটা অনেক বড় মনে হচ্ছে, যদি বা এখানে কোনো স্লাইডার বা কোনো কিছুই নাই, তারপরও এটা মনে হচ্ছে অনেক বড় হাইটে। অ্যাকচুয়ালি এটার মিনসটা হচ্ছে এটা সম্পূর্ণ 100% হবে। 100% বলতে আমার স্ক্রিন যত বড় হবে ঠিক তত বড়। ঠিক আছে, আমার স্ক্রিন রেজুলেশন হাইটে যত বড় হবে ঠিক তত বড় হবে। তো আমরা এটা হাইট 100% দিয়ে করব, এন্ড বাকিগুলো নর্মালি থাকবে, যতটুকু আমার কন্টেন্ট থাকে ততটুকু। তো সো আমরা মার্কআপ শুরু করি। প্রথম পার্ট, এটা হচ্ছে আমার প্রথম এরিয়া, টপ এরিয়া। দেন তার মধ্যে 1 2 3 তিন কলাম পর 1 2, কয়টা আছে, 6 কলাম। 6টা কলামে কি আছে, আমার একটা টাইটেল এবং সাবটাইটেল আছে। যদিও বা এটা 12 কলামেও নেওয়া যায়, আবার কি 6 কলামেও নেওয়া যায়। 6 কলামে নিলে কি করতে হবে, 3 কলাম অফসেট করতে হবে, আমার মার্জিন লেফট করতে হবে। আর বাকি 3 কলাম তো এমনিতেই মার্জিন যেহেতু রাইট নাই, এমনিতেই থাকবে। তারপর এখানে লগো এবং মেনু আছে, যদিও বা মেনুটা হচ্ছে ক্লিক মেনু, জাস্ট ক্লিক করলে উপর থেকে মেনুটা আসবে, এই টাইপের কিছু। ঠিক আছে, তো আমাদের HTML ফোল্ডারে অলরেডি গত ক্লাসে আমরা বুটস্ট্র্যাপ কিভাবে সাপোর্ট দেওয়া লাগে সেটা দেখেছিলাম, তাই না? এখানে বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল, বুটস্ট্র্যাপের ফন্টস এবং বুটস্ট্র্যাপের জ্যাজ ফাইলগুলো আছে, এবং একটা ইন্ডেক্স HTML এবং স্টাইল সিএসএস। এগুলো আমরা কোথা থেকে নিয়েছিলাম, getbootstrap.com, এই ওয়েবসাইট থেকে। এবং এখান থেকে জাস্ট বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে আমাদের যা যা লাগবে, যেমন তাদের সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল এবং ফন্টস। ঠিক আছে, আইকনের জন্য যেসব ফন্ট সেগুলো। তো আমরা কাজ শুরু করি। বুটস্ট্র্যাপ ইনস্টল করাটা আমরা অলরেডি দেখেছি গত ক্লাসে। ঠিক আছে, এনিওয়ে প্রথম পার্ট, টপ এরিয়া, দেন আমার কন্টেইনার, দেন আমার রো, দেন কলাম। টপ এরিয়া, কন্টেইনার, তারপর হচ্ছে কি আমার রো। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে বলেছিলাম যে পুরোটা 100% হবে, প্লাস আমার কন্টেন্ট, এই যে ওয়েলকাম টেক্সট, এটা কি সম্পূর্ণ সেন্টারে। ঠিক আছে, তো এটাকে সেন্টার করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে ট্যাবল সেল করে যে ট্যাবলের যে কাজটা সেটা করব। তো ট্যাবলের যে কাজটা সেটা করতে গেলে আমাদেরকে এটাকে আলাদা রাখতে হবে। কারণ আমরা এটাকে একসাথে কন্টেইনারের মধ্যে নিয়ে একই কন্টেইনারের মধ্যে যদি নেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সম্পূর্ণ এটা এবং এটা দুইটাই সেন্টার্ড হবে। ঠিক আছে, আমাদেরকে এটা আলাদা রাখতে হবে, প্লাস এটা। তো আমরা এটা করার জন্য আরেকটা কাজ করতে পারি, এটাকে ভাসমান অবস্থায় উপরে নিয়ে আসতে পারি।
দুইটা ওয়েতে করা যায়, হয় পজিশন অ্যাবসলিউট করে এটাকে ভাসমান অবস্থায় ওখানে অ্যাবসলিউটলি রেখে দিতে পারি, অথবা আলাদা করে মার্ক আপ করতে পারি। এখন আমরা যেটা করবো সেটা শর্ট ওয়ে, এই এরিয়ার মধ্যে এটা পজিশন এখানেই থাকবে সবসময়, এই এরিয়ার মধ্যে এর পজিশন এখানেই থাকবে সবসময়। আর এটাকে আমরা ডিসপ্লে ট্যাবল এবং ট্যাবল সেল করে সেন্টার করব। দুইটা পার্ট করি, একটা হচ্ছে মেনু বা নেভিগেশন বা হেডার এরিয়া, তার মধ্যে হচ্ছে কন্টেইনার, এবং তার মধ্যে কি আছে আমি এই পার্টটা করতেছি মার্কআপ, লগো এবং মেনু আইকন। সো আমরা লগোর জন্য কল md6, মেনুর জন্য 6, লগো, লগোতে কি আছে একটা আইকন আছে, আইকন অ্যাকচুয়ালি না, লগো বানানো pl, আমি লগোটা সেভ করি। ইমেজ ফোল্ডার, আমি লগো নিয়েছি। এরপর এখানে একটা আইকন দিয়েছে, আমরা এটা ফন্ট অসমের আইকন হিসেবে দিতে পারি। ফন্ট অসমের আইকন কি দেওয়া যায়, এই যে এই আইকনটা আমরা দিব, ঠিক আছে, এবং এই আইকনের একটা চারপাশে একটা বর্ডার দিব। তো আমরা প্রথমে লগোটা নিয়ে আসি, লগো হচ্ছে ইমেজ, তার মধ্যে লগো পিএনজি এন্ড কলাম ডি 6, এর মধ্যে হচ্ছে মেনু বা মেনু আইকন, যে কোনো একটা মেনু আইকন আমি এ দিয়ে দিলাম। বার্স, আমি এটাকে ব্ল্যাঙ্ক রাখি জাস্ট, ওকে। এটা হচ্ছে আমার নেভিগেশন এরিয়া। তারপর হচ্ছে আমি ডিসপ্লে ট্যাবল এবং ট্যাবল সেল করে আমার ওয়েলকাম টেক্সটটাকে নিয়ে আসবো, ঠিক আছে। আমি ওয়েলকাম ট্যাবল, তার মধ্যে কি হবে, অবশ্যই একটা ট্যাবলের সেল, তারপর আমার ওয়েলকাম টেক্সটটুকু আসবে কন্টেইনারের মধ্যে, ঠিক আছে। কন্টেইনার, দেন div প্লাস রো, দেন div প্লাস কল md12। আমি 12 এর মধ্যে করছি যাতে টেক্সট লাইন সেন্টার দিলে অটোমেটিকলি সেন্টার হয়ে যাবে, তো এটা নিয়ে আমার টেনশন করার কিছু নেই। div প্লাস ওয়েলকাম টেক্সট, তার মধ্যে আছে h1, রেলওয়ে, ফন্ট ইউজ করছে রেলওয়ে হেভি, তারপর আছে পি। আচ্ছা, আমার টপ এরিয়া মার্কআপ কমপ্লিট। আমি এই টপ এরিয়ার স্টাইলটুকু করে ফেলি। আমরা একটা মার্কআপ করবো, একটা স্টাইল করবো, একটা মার্কআপ করবো, একটা স্টাইল করবো। তো এই স্টাইলটা, এখানে আরেকটা বিষয়, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি, একটা গ্রেডিয়েন্ট কালার, হ্যাঁ। এই গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু সিএসএস দিয়ে দেওয়া সম্ভব, সিএসএস দিয়ে দেওয়া যায়। এবং আমরা যদি W3 স্কুল একটু দেখে আসি যে গ্রেডিয়েন্ট কালার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। W3 স্কুল এন্ড CSS3 গ্রেডিয়েন্ট একটা প্রপার্টি আছে, এই CSS3 গ্রেডিয়েন্ট দিয়ে এই গ্রেডিয়েন্টটা দেওয়া যায়। তো এখান থেকে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট দেওয়াটা কি বলছে, প্রথমে যেমন যে কোনো একটা প্রপার্টি লিনিয়ার গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ডের একটা কি সাব সাব প্রপার্টি হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এর একটা প্রপার্টির ভ্যালুটা দেওয়া লাগে হচ্ছে ডিরেকশন, কোন দিক থেকে সেই গ্রেডিয়েন্টটা শুরু হবে। তারপর হচ্ছে কালার, কালার শুরু এবং শেষ, কালার শুরু এবং শেষ। তো আমরা শর্টকাটলি একটা কাজ করতে পারি, অনেকগুলা অ্যাকচুয়ালি ইয়া পাওয়া যায়,
টুলস পাওয়া যায় যেটা আমরা আমাদের মতো করে তৈরি করতে পারি। যেমন colorjilla.com, তাদের একটা গ্রেডিয়েন্ট টুলস আছে, আলটিমেট সিএসএস গ্রেডিয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, সব ব্রাউজার কাজ করে না। যেমন IE10 IE10 পর্যন্ত সাপোর্ট করবে, IE10 এর আগের গুলো সাপোর্ট করবে না। তো সমস্যা নাই, যেখানে গ্রেডিয়েন্ট লাগছে IE10 এর আগের গুলোতে জাস্ট এক কালারের গ্রেডিয়েন্ট শো করবে, দুইটা কালার, অ্যাকচুয়ালি দুইটা কালার শেড হয়। যেমন এটা হচ্ছে, সাপোজ আমি এখানে দেখেন, আমি এখানে 4টা কালারের গ্রেডিয়েন্ট দিয়েছি, হ্যাঁ, এখানে কি 4টা কালারের গ্রেডিয়েন্ট আছে, তাই না? এটা আইতে কেমন দেখাবে? আইতে দুইটা কালার দেখাবে, এটাই মেইনলি ফ্যাক্ট হচ্ছে এটা। তো এনিওয়ে, আমরা এই টুলস ব্যবহার করে আমরা আমাদের মতো করে কি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। যেমন আমাদের গ্রেডিয়েন্টটা কেমন, আম, এই কোণা থেকে শুরু হয়েছে বা ওই কোণা থেকে শুরু হয়েছে। তো এখানে 3টা কালার, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, সরি দুইটা কালার, হ্যাঁ দুইটা কালারে 3টা ওয়েতে দিয়েছে। তো আমরা এটাকে যদি করি যে এভাবে, হ্যাঁ এই অংশটুকু, তাই না, আমাদের গ্রেডিয়েন্টটা এভাবে। তো আমরা কালারটা চেঞ্জ করে ফেলি। যেমন এই কালারটা আমি, এই কালারটা এখান থেকে নেই, আচ্ছা আমি একটু কালারটার ওভারলে এবং অপাসিটি সবকিছু ঠিক আছে কিনা দেখি। আচ্ছা এবার দেখি, এটা হচ্ছে আমার একটা কালার। তো এই কালারটা হচ্ছে এখান থেকে শুরু হবে, দেন মাঝখানে আমার একটা কালার আছে, সেটা হচ্ছে এই কালারটা। ডাবল ক্লিক করলাম, কালারটা দিলাম, এবং সেম এই কালারটা আবার পরবর্তীতে হবে, এবং এটা আর লাগবে না, তাই না? আমি এটা বাদ দিয়ে দিলাম। এবার দেখেন আমার গ্রেডিয়েন্ট ওকে, হ্যাঁ আমার গ্রেডিয়েন্ট ওকে। এরপর এই আমাকে একটা সিএসএস দিচ্ছে, এই সিএসএসটা আমি এই সিএসএসটা কপি করব, কপি এন্ড আমার যেখানে দরকার ঠিক ওই জায়গায় আমি জাস্ট ওই জায়গায় দিয়ে দিব। যেমন আমার কোথায় দরকার, আমার টপ এরিয়ার ব্যাকগ্রাউন্ড হিসেবে দরকার, তাই না, টপ এরিয়ার ব্যাকগ্রাউন্ড হিসেবে দরকার। সো আমি টপ এরিয়াতে, টপ এরিয়া, এটা হচ্ছে কি আমার জাস্ট পুরো গ্রেডিয়েন্টটা। এটা গ্রেডিয়েন্টটা কিভাবে মেক হচ্ছে দেখেন, যে প্রথমে নর্মালি ওল্ড ব্রাউজারের জন্য যদি আমার কি আপডেট ভার্সন না হয়, যদি ব্রাউজারটা আপডেট না হয়, তাহলে ওল্ড ভার্সনে শুধুমাত্র একটা কালার শো করবে, দেন এরপরে দুইটা কালার, দেন এরপরে 3টা কালার, এভাবে শো করবে, ঠিক আছে? এখানে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি অনেকবার দেওয়া আছে। যেমন এটা শুধুমাত্র মজিলার জন্য, এটা হচ্ছে গুগল ক্রোম প্লাস সাফারির জন্য, এগুলো হচ্ছে অপেরার জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে শুধুমাত্র এর জন্য, ঠিক আছে? CSS3 কাজগুলো হচ্ছে কি ব্রাউজার আইডেন্টি করে দিতে হয়। কিছু কিছু কি আছে প্রিফিক্স, এটাকে বলা হয় প্রিফিক্স, হ্যাঁ। মূল প্রপার্টিটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, বাট এটাকে বিভিন্ন ব্রাউজার বিভিন্ন ভাবে চিনে। মজিলা চিনে হচ্ছে হাইফেন মোজ হাইফেন লিনিয়ার গ্রেডিয়েন্ট, গুগল ক্রোম এবং সাফারি চিনে হচ্ছে ওয়েবকিটের মাধ্যমে, এবং অপেরা চিনে হচ্ছে ও এর মাধ্যমে, আর মাইক্রোসফট আই চিনে মাইক্রোসফট এমএস এর মাধ্যমে, ঠিক আছে? তো বিভিন্ন ব্রাউজার বিভিন্ন ভাবে চিনে, এবং নরমালি স্ট্যান্ডার্ড প্রপার্টি হচ্ছে এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো প্রিফিক্স এর বিষয়টা আমরা এখন যাচ্ছি না, অ্যাকচুয়ালি প্রিফিক্স এর বিষয় তখন আসে যে বিভিন্ন রকমের CSS3 এর এলিমেন্ট যখন ওল্ড ব্রাউজারে সাপোর্ট করে না বা আইতে সাপোর্ট করে না, i8 এ যেমন বক্স শেডো দিবেন, i8 এ হয়তো বা 9 এ সাপোর্ট করবে না। তারপর যেমন বর্ডার রেডিয়াস সাফারিতে গেলে সাপোর্ট করছে না। তো এগুলাকে আলাদা করে প্রিফিক্স করতে হয়, কিন্তু সেটা শুরু থেকে শুরু করলে মাথা এলোমেলো হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ফিক্স করতে হবে, জাস্ট মজিলাতে, যেহেতু আমরা কাজ মজিলাতে করি, তো মজিলাতে করব। দেন যখন ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাবে, ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা প্রিফিক্স ঠিক করব, ফিক্স করব বাগ, যদি কোনো বাগ থাকে সেগুলো ফিক্স করব। তো এনিওয়ে আমি জাস্ট এটা দিলাম,
এবার আমি একটু ভিজিট করে দেখি যে অ্যাকচুয়ালি সাইটটা কেমন দেখাচ্ছে। একটু হরিবল দেখাচ্ছে। আমার কন্টেন্ট অনুযায়ী কি আমার ব্যাকগ্রাউন্ডটা কন্টেন্ট যত বড় ঠিক তত বড়। এখন একটা বিষয়, আমরা যখন কোনো একটা এরিয়াকে 100% শো করাতে চাই, কোনো একটা এরিয়াকে 100% শো করাতে চাই, তখন আমাদের ফার্স্ট শর্ত হচ্ছে আমার বডি এবং HTML হাইট 100% হওয়া লাগবে। বডি এবং HTML হাইট 100% হওয়া লাগবে। যেমন এখানে আমার বডি এবং HTML কিন্তু 100% না। আমার কন্টেন্ট যতটুকু ঠিক ততটুকু হচ্ছে আমার HTML এবং বডি। কিন্তু আমি যদি কোনো একটা এরিয়াকে, নির্দিষ্ট এরিয়াকে যদি 100% শো করাতে চাই, অবশ্যই আমার বডি এবং HTML কে হাইট 100% হতে হবে। আমি দিলাম HTML, বডি হাইট 100%। সাপোজ আমি এটাকে আপাতত কমেন্টস করে রাখলাম এবং আমি বললাম টপ এরিয়া হাইট 100%। আমি কি বলেছি? টপ এরিয়াকে হাইট 100% দিয়েছে। টপ এরিয়া হাইট 100% পাচ্ছে না, কারণ আমার বডি এবং HTML এ 100% না। তো আমি যখন বডি এবং HTML কে 100% করব, তবেই আমি যে এরিয়াতে হাইট 100% দিই না কেন, সেই এরিয়া 100% হয়ে যাবে। এখন এর 100% হচ্ছে এটা। হান্ড্রেড পার্সেন্ট বলতে অ্যাকচুয়ালি স্ক্রিনের উপর ডিপেন্ড করবে এটা। আমার স্ক্রিন এটার হাইট কত, রেজুলেশন হচ্ছে প্রায় এখান থেকে শুরু করে এটার 768 বা যতটুকু আসে, 645 বা 750 বা 650। তো আপনার যদি 21 যা কি বলে 1024 পিক্সেলের যে মনিটরটা, 21 ইঞ্চি যে মনিটরটা, হাইট 1024 পিক্সেল, ওইটা 1024 পিক্সেল হলে ওইটাও 1024 পিক্সেল। আমার কি টপ এরিয়াটাও 1024 পিক্সেল হয়ে যাবে। এটা হচ্ছে অটো হাইট 100% মিনস স্ক্রিনের হাইট। ঠিক আছে, স্ক্রিনের হাইট যে কোনো আহ ইয়াকে, যে কোনো পোর্শন, যে কোনো ডিপ এরিয়াকে যদি আমি 100% করতে চাই, তাহলে হাইট 100% দিলে নর্মালি সে 100% নেয় না। বডি এবং HTML কে 100% করতে হয়, কারণ বডি এবং HTML ডিপেন্ড করে আমার কন্টেন্টের উপর। আমার কন্টেন্ট যতটুকু থাকবে ততটুকু। এখন যদি তাকে 100% বলে দেই, তাহলে আমার কন্টেন্ট 100% দিলে 100% হবে। যেমন টপ এরিয়া আমার একটা কন্টেন্ট, তাই না, বডির একটা কন্টেন্ট। তো নর্মালি তার কন্টেন্ট হচ্ছে এইটুকু শেষ, তার কন্টেন্ট কি এইটুকুতে শেষ। সো এর 100% হাইট দিলেও, কন্টেন্টের 100% হাইট দিলেও কি হবে, তার এরিয়াটা এখানে এসে শেষ হবে, তাই না। এই যে যেমন সাপোজ আমি বডি এবং HTML এর যে CSS টা সেটা অফ করে রাখি। আমি এখন টপ এরিয়াতে 100% হাইট দিয়েছি, তারপরে কি তার হাইট এখানে শেষ, কারণ তার কন্টেন্ট যতটুকু ততটুকু। কারণ আমার বডি এবং HTML তার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। তো এখন বডিকে যদি বলে দেয় হাইট 100%, তাহলে সে হচ্ছে কি একদম শুরু, HTML শুরু হয়েছে HTML দিয়ে, যে কোনো একটা ওয়েবসাইট শুরু হয় কি HTML দিয়ে। আমি যখন HTML কে একটা উইড দিয়ে দিব বা হাইট দিয়ে দিব, তাহলে সে কিন্তু পুরো ওয়েবসাইটকেই এটাই এই উইড এবং এই হাইটের মধ্যে রাখবে। তো এখন আমি বলে দিলাম যে HTML এবং বডি হচ্ছে কি 100%, দেন আমি যে কোনো ডিপকে 100% করে নেই কেন, সে কিন্তু 100%। যেমন বিভিন্ন রকমের ওয়েবসাইট দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইট আছে যে সব এরিয়া 100% শো করে। সব এরিয়া 100% কিরকম, অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ওয়েবসাইট বলতে পারেন। সব এরিয়া দেখাচ্ছে, এখানে একটা বাটন আছে বা নিচের দিকে স্ক্রল বাটন আছে, আমি ক্লিক করলাম, দেন পরের সেকশনটা পুরো 100% করে দেখাচ্ছে। প্রতি সেকশনে এরকম একটা একটা বাটন আছে পরের সেকশনে যাওয়ার, এবং আবার আরেক পাশে বাটন আছে হচ্ছে উপরের সেকশনে যাওয়ার। এরকম কিছু, এটাও একটা স্টাইল হতে পারে, হয় না, এরকম একটা ওয়েবসাইট হতে পারে। যাই হোক, এবার আসি আমার, এটা হচ্ছে লাইট শট, একটা সফটওয়্যারের মাধ্যমে, লাইট শট সফটওয়্যার। এনিওয়ে আমরা এবার স্টাইল করি, যেমন কি আছে আর আমার এখানে ওয়েলকাম ট্যাবল। ওয়েলকাম ট্যাবলকে আমরা যেটা করব ডিসপ্লে ট্যাবল এবং হাইট 100%, তাই না। তারপর ট্যাবল সেল, ওকে আমরা এটা শুরু করি। অ্যাড রোল ওয়েলকাম ডিসপ্লে ট্যাবল। ডিসপ্লে ট্যাবল হওয়ার সাথে সাথে সে তার উইড হারাই ফেলছে। আমি উইড দিয়ে নিই 100%, হাইট
100%। এবং হাইট 100% হওয়ার পর দেখেন হাইটটা কোথা থেকে শুরু হয়েছে, এই কন্টেন্টটা শুরু হয়েছে হচ্ছে পি এর পর থেকে, আমার হেডার এরিয়ার পর থেকে। এই কারণে অ্যাকচুয়ালি আমি হেডার এরিয়াকে আলাদা করছি, যাতে একে পজিশনিং করে ভাসমান অবস্থায় করা যায়। না হলে সে কি হবে, তার মার্কআপের পর থেকেই শুরু হবে, কিন্তু আমার শুরুটা লাগবে হচ্ছে একদম উপর থেকে, জাস্ট জিরো থেকে। তো আমি সেজন্য যেটা করব সেটা হচ্ছে নেভিগেশন এরিয়াকে পজিশন অ্যাবসলিউট। এবার দেখেন ওয়েলকাম টেবলটা কি একদম শুরু থেকে শুরু হয়েছে, যাকে পজিশন অ্যাবসলিউট করেছে তাকে ওয়েট দিয়ে দেয় একটা, আদারওয়াইজ সে 100% হবে না। ওয়েট 100%, টপ থেকে 0, লেফট থেকে 0, এটা জাস্ট দিয়ে রাখলাম। আচ্ছা এবার এটা করি, ওয়েলকাম টেবল 100% করেছি। টেবল সেল হচ্ছে ডিসপ্লে টেবল সেল, ভার্টিক্যাল অ্যালাইন মিডল। আমার টেক্সট একটা মিডল আছে, আমি এটা যদি অফ করে দেই তাহলে বুঝতে পারবো। অ্যাকচুয়ালি আমার যখন ইন্সপেক্ট এলিমেন্ট করছি তখন হাইট হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত 100%, ঠিক আছে। ওয়েবসাইটের হাইট তখন এইটা এনে, সেজন্য যাই হোক, এখন আমরা যেই সিএসএস গুলো লিখেছি সেগুলো নিয়ে আসি। সেটা হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল এ লিখেছিলাম, জাস্ট ক্লিক করলাম, অল কপি। এটা কিভাবে করেছি, আমরা সিএসএস যখন অ্যাড রুল করে করি তখন সেটা কোথায় সেভ হয়, এটা জাস্ট ইন্ডেক্স এইচটিএমএল এর ফাইল হিসেবে সেভ হয়, ঠিক আছে। জাস্ট ইন্ডেক্স এইচটিএমএল এ ক্লিক করে সব সিএসএস পেয়ে গেলাম, কপি এন্ড পেস্ট। আচ্ছা আমরা হ্যাঁ করেছি। এবার ওয়েলকাম টেক্সটে কি কি আছে, H1 P, railway heavy, robot। এখানে দুইটা ফন্ট এসেছে, একটা হচ্ছে রেলওয়ে হেভি, রেলওয়ে হেভি বলতে অ্যাকচুয়ালি একটু কালেকশন আগে করে নেই, দেন রোবোটো, দেন দুটো আমার কালেকশনে আসলো ইউজ। আচ্ছা রেলওয়ে হেভি, হেভি তো কোনো ফন্ট নেই। আমরা আরেকটা ওয়েতে বুঝতে পারি, অ্যাকচুয়ালি রেলওয়ে হেভিটা মেবি আলট্রা বোল্ড, এটা হতে পারে। এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই ফন্টটা ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার সিস্টেমটা হচ্ছে গুগল ফন্ট ডাউনলোড করার সিস্টেম, আপনাকে প্রথমে অ্যাড টু কালেকশন করতে হবে, দেন এই পেজে আসার পর এখানে ডাউনলোড অপশনে জিপ ফাইলটা আসবে, আদারওয়াইজ জিপ ফাইলটা দেখাবে না। অ্যাড টু কালেকশন করা ছাড়া জিপ ফাইলটা দেখাবে না। আমি জিপ ফাইলে ক্লিক করলাম এন্ড আমার ফন্টস ডাউনলোড হচ্ছে। রেলওয়ে হেভি, এটা কি আলাদা কোনো ফন্ট? এই নামে কোনো ফন্ট তো নাই। আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা বোল্ড দিয়ে করে ফেলি। এক্সট্রা বোল্ড, আলট্রা বোল্ড, লাইট, মিডিয়াম, বোল্ড। ফন্ট ইনস্টল করার সিস্টেম লিংক এন্ড ইন্ডেক্স এইচটিএমএল। এখানে ওপেন সেন্স আছে, আমি এটা দিলাম। যদি সিলেক্ট না করি, না
যদি সিলেক্ট না করি শুধু একটাই আসবে, যেটা সিলেক্টেড অবস্থায় আছে। আর ডাউনলোড করার ক্ষেত্রে সিলেক্ট করেন না না করেন সবই আসবে, সবই আসবে। কিন্তু এই লিংক করার জন্য, জাস্ট এইচটিএমএল এর সাথে লিংক করার জন্য কোন কোন ওয়েটের ফন্ট আপনি নেবেন সেটা অবশ্যই সিলেক্ট করা লাগবে। আদারওয়াইজ সেই ওয়েটের ফন্টটা এখানে শো করবে না, সেই সিএসএসটা আসবে না। যাই হোক, রেলওয়ে হচ্ছে আমার এখানে। তারপর হচ্ছে বডি ফন্ট হিসেবে রোবোটো, ঠিক আছে না? বডি ফন্ট রোবোটো, হ্যাঁ। তো বডি ফন্ট ফ্যামিলি রোবোটো, ফন্ট সাইজ এখানে ইএম করা আছে, সমস্যা নেই। লাইন হাইট 24 পিক্সেল, কালার হোয়াইট, পজিশন রিলেটিভ, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এবং ওয়েলকাম টেক্সট অলওয়েজ টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এবং লেটার স্পেসিং প্রত্যেকটা লেটার একটা দূরত্ব বজায় রাখছে। লেটার স্পেসিং হচ্ছে দেওয়া যায় 3 পিক্সেল, 5 পিক্সেল, এবং এটার বর্ডার আছে টপ বটম। তো আমরা একটা কাজ করি, এখানে দেখেন H1 যেটা করতেছে সেটা হচ্ছে 100% উইডথ দখল করে আছে। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। তার মানে তার কন্টেন্ট যতটুকু সে ততটুকু উইডথ নিবে, ঠিক আছে? এখন দেখেন তার কন্টেন্ট যতটুকু ঠিক ততটুকু। এটা করার কারণ হচ্ছে জাস্ট বর্ডারটা যাতে আমরা উইডথ দিয়ে করতে পারি। আমরা পজিশন রিলেটিভ এবং বিফোর এবং আফটার দিয়ে করব বর্ডারটা, ঠিক আছে? H1 এর বিফোর, আমরা বিফোর এবং আফটার একসাথে স্টাইল করি, কিছু কিছু স্টাইল একই হবে, বিফোর এবং আফটার। যেমন পজিশন অবশ্যই অ্যাবসলিউট লেফট থেকে 0 পিক্সেল, এটা সবারই একই হবে। উইথ 100% দুটারই একই হবে। হাইট 2 পিক্সেল, দুটার একই। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, দুটার একই। কন্টেন্ট অবশ্যই বিফোর এবং আফটারে অবশ্যই কন্টেন্ট দেওয়া লাগবে। এখন দেখেন দুইটা এক জায়গায়। এখন আফটার যেটা আছে সেটাকে আলাদা করব, শুধুমাত্র আফটার তাকে বলবো বটম থেকে 0। ওকে, মোটামুটি স্টাইল পুরোপুরি কমপ্লিটেড। অ্যাকচুয়ালি বটম এবং টপ একটু বাড়বে, প্লাস হাইট একটু কমবে, কালার চেঞ্জ হবে। কালার, হাইট 3 পিক্সেল। ওয়াও, প্যাডিং 15 পিক্সেল, 0 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, প্যাডিং আমরা চপ 0 পিক্সেল দিই না।
আচ্ছা এখানে কি করলাম, যেটা সেটা হচ্ছে প্রথমে আমরা দুইটার স্টাইল, একই স্টাইল যেগুলো সেগুলো দিয়েছি। দেন আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে তার ডিরেকশন। যেমন বিফোর এবং আফটারের ডিরেকশন দিয়েছি, সেটা হচ্ছে লেফট থেকে 0, বটম থেকে 0। আমরা বটমটাকে আলাদা করে দিয়েছি, তাই না, শুধুমাত্র যাতে আফটারটা পাই। কিন্তু বিফোরটা শুধুমাত্র একটা ডিরেকশনে আছে, একটা ডিরেকশন লেফট থেকে 0। আমি যখন প্যাডিং দিয়েছি, প্যাডিংটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে দুই পাশে একটু খালি স্পেস থাকে, যদি বা অনেক বেশি দিয়েছি। তো তারপর প্যাডিংটা দেওয়ার পর দেখলাম যে আমার টপ যেই বর্ডারটা, বিফোর কি উপরে যাচ্ছে না, প্যাডিংটা পাচ্ছিল না। কারণ হচ্ছে আমার টপের শুধুমাত্র ডিরেকশন ছিল একটা, লেফট থেকে 0, এবং সে তার টপ প্যাডিং এর পর থেকে শুরু করেছে। তো এখন এরপর যখন আমি বলেছি যে টপ থেকে 0, টপ থেকে যখন 0 বললাম, সে উপরে চলে গেল, তখন আফটারও চলে গেছে। ব্যাপারটা এরকম, আমি এখানে দিয়েছিলাম, তখন আফটার কি, আফটারও উপরে চলে আসছে, কারণ আফটার এবং বিফোর দুইটারই কি দেওয়া আছে, টপ 0 দেওয়া আছে। তো এবার এখানে লেফট 0। সো যে কোনো একটা পজিশন অ্যাবসলিউট করলে তাকে ডিরেকশন দুইটা দিতে হবে, সে লেফট হবে নাকি রাইট হবে, আর সে টপ থেকে হবে নাকি বটম থেকে হবে। সো আমি এখানে লেফট থেকে 0, টপ থেকে 0, সো আফটারও 0, বিফোরও 0। আবার আফটারকে বটম বটম থেকে 0 বলেছি, সে পাচ্ছে না কিন্তু, কারণ এখানে একই ডিরেকশন, তিনটা ডিরেকশন হয়ে গেল না, একটা লেফট, একটা টপ, একটা বটম, আফটারের তিনটা ডিরেকশন হয়ে গেল। এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে শুধুমাত্র যেহেতু বিফোরের জন্য আমার লাগতেছে, এই কাজটা যেহেতু আমি শুধুমাত্র বিফোরের জন্য করেছি, এই যে এখানে প্যাডিং এর জন্য কি প্যাডিংটা আমার এই বর্ডারটা নিচ্ছিল না, শুধুমাত্র বিফোরের জন্য যেহেতু করেছি, শুধুমাত্র বিফোরকে আমি টপ 0 দিয়ে দিলাম, যাতে শুধুমাত্র বিফোরটা কাজ কাজ করে। এখন প্রত্যেকটারই ইন্ডিভিজুয়ালি দুইটা করে ডিরেকশন, বিফোরের দুইটা লেফট এবং টপ, লেফট এবং টপ, আফটারের দুইটা লেফট এবং বটম, আর বাকিগুলো সবার একই। ঠিক আছে, বাকিগুলো কি সবার একই। তো এই বিষয়টা আর একটু একটু সিএসএস কম লিখলাম আর কি, দুইবার লিখতে পারতাম চাইলে। এনিওয়ে, এরপর আমার পি আছে, পি এর কালার এফ, 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 আই মিন, এবং এটার সাইজ হচ্ছে 25 পিক্সেল রোবোটো। রেগুলার 25 পিক্সেল অ্যাকচুয়ালি অনেক বড়। আচ্ছা আমরা তো এটার ফন্ট সাইজ 65। হুম, ওকে ফাইন, ফন্ট সাইজ 22:3 বেটার। এবার আমি এই সেকশনে আসি, নেভিগেশন এরিয়া। আমার একটা আইকন আসে না, বর্ডার টপ, বর্ডার বটম, তাই? হ্যাঁ পাওয়া যায়, কিন্তু বর্ডারটা একটু বেশি থাকতো, বর্ডারটাকে আমি কি কন্ট্রোল করতে পারতাম না। যদি এখন সাপোজ আমার ওয়েট, এনিওয়ে, যাই হোক, আমার আইকন আসছে না। ও, এখানে আছে, দেখা যাচ্ছে, ফাইন, নো প্রবলেম। আমরা হচ্ছে, হ্যাঁ সমস্যা নাই। নেভিগেশন এরিয়াকে যেটা করবো সেটা হচ্ছে একটা নির্দিষ্ট হাইট বা প্যাডিং দিয়ে দেই, তাহলে দেখতে ভালো দেখাবে মনে হয়। প্যাডিং
30 পিক্সেল 0 পিক্সেল। আমি টপ বটম 30 পিক্সেল প্যাডিং দিলাম এন্ড মেনু যে আইকনটা, মেনুকে কালার দিলাম হচ্ছে হোয়াইট, যদিও বা যেহেতু এটা এ এর মধ্যে আছে কালারটা পাবেন। আমরা যেটা করব টেক্সট লাইন রাইট, সে রাইট থেকে গেল। এবার আমি স্টাইল গুলো নিয়ে নিই। নেভিগেশন এরিয়া এখানে একটু সাজাই ফেলি। আচ্ছা, এখানে প্যাডিং দিয়েছি আমি, প্যাডিং 30 পিক্সেল 0 পিক্সেল, এবং মেনুর আইকনের মধ্যে একটা এ আছে, এর কালার হবে হোয়াইট, এবং এর একটা বর্ডার হবে, বর্ডার 1 পিক্সেল সলিড। এই যে বর্ডার উইডথ হচ্ছে এটা 1 পিক্সেল, কিন্তু এই উইডথটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্ডারের কি বলে উইডথ হাইট, অ্যাকচুয়ালি আমি বলবো না, এটা হচ্ছে বর্ডারের সাইজ, বর্ডার কত বড় হবে সেটা। এনিওয়ে, তারপর হচ্ছে আমি যেহেতু প্যাডিং দেব অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক। অ্যাকচুয়ালি প্যাডিং না দিয়ে সলিড একটা উইডথ এবং হাইট দেওয়া উচিত, তাহলে এটা প্রপারলি স্কয়ার মনে হবে। তো আমি একটু চেক করে দেখি যে এটা কত উইডথ হতে পারে। 60, উইডথ 60 পিক্সেল, হাইট 60 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে 60 পিক্সেল অ্যাকচুয়ালি অনেক বেশি। ফাইন, ফন্ট সাইজ 22 পিক্সেল। ওকে, এবার এটাকে সেন্টার্ড করব কিভাবে? সেম ডিসপ্লে ট্যাবল, ইনলাইন ট্যাবল করব আমি, এবং আই এর মধ্যে কি আছে, আই আছে, আইটাকে অ্যাজ এ ডিসপ্লে ট্যাবল সেল আমরা দেখব। আসলে এই অংশটুকুর কাজ, ডিসপ্লে ট্যাবল ট্যাবল সেলের কাজ যদি ভালোভাবে জানা যায়, অনেক কাজ সহজ হয়ে যায়, অনেক কাজ। আমাকে স্টাইল অনেক কিছু নিয়ে চিন্তা করা লাগে না, ঠিক আছে? যেমন এই মার্কআপটুকু আমরা এটা করেছি, এবার এটা একটু চেক করে দেখে যে অ্যাকচুয়ালি কেমন সেন্টার্ড আছে। এটা হচ্ছে আমার নেভিগেশন এরিয়া, আমার মেনুর আইকনটাকে আরেকটু নিচে নামানো দরকার, আরেকটু। সো এটা হচ্ছে আমার মেনু আইকন, এন্ড আমি এখানে চেক করে দেখি মার্জিন টপ 3 পিক্সেল, ঠিক আছে? 3 পিক্সেল পারফেক্ট। হ্যাঁ, বেশি নিচে নামছে, ঠিক আছে, 3 পিক্সেল ডান। মার্জিন টপ 3 পিক্সেল। ওকে, এই হচ্ছে আমার টপ এরিয়া, এবং টপ এরিয়া এখান থেকে শুরু করে এইটুকুতে শেষ, এরপর আর কোনো স্ক্রল বার বা কিছুই নাই। এবার আমরা পরের এরিয়াতে যাই। পরের এরিয়াটা কি আমাদের? পরের এরিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবাউট মি বা সামথিং লাইক দ্যাট। এখানে দুইটা পোর্শন, একটা হচ্ছে কলাম 4 5, অ্যাকচুয়ালি 5 1 2 3 4 5, তার একটা ইমেজ থাকবে, দেন আর বাকিগুলোতে 7 আর 7 কলামে থাকবে হচ্ছে তার সম্পর্কে একটা টাইটেল এবং কিছু কন্টেন্ট প্লাস হায়ার মি নামে একটা বাটন। এটা অ্যাকচুয়ালি একটা পোর্টফোলিও সাইট। সো আমরা পরের সেকশনে আসি। পরের সেকশনে আমি নাম দিলাম div plus about me area, div plus container, div plus row, div plus call md5 and আরটা হচ্ছে কি 7। সো কল md5 এর মধ্যে আমার একটা ইমেজ থাকবে, সো আমি এখানে about img নামে একটা div নিয়ে রাখলাম, এর মধ্যে আমার ইমেজ আসবে। ইমেজটাকে একটু নিয়ে আসি, এটা হচ্ছে আমার ইমেজ। ইমেজটা ওয়েট, ইমেজটা জেপিজি তেও সেভ হতে পারে, পিএনজি তেও সেভ হতে পারে, যদিও এটা ট্রান্সপারেন্ট আছে বলে আমি পিএনজি তে নিলাম। হ্যাঁ, অ্যাবাউট এনিওয়ে মি।
img স্ল্যাশ about me। এরপর about text আমার সম্পর্কে কিছু ডিটেলস আছে, এটা করা যায় about me details। দেন কি আছে, এখানে আছে হচ্ছে একটা টাইটেল 18 পিক্সেলের ফন্ট সাইজ। তো 18 পিক্সেলের জন্য কোন টাইটেলটা দেওয়া যায়, S4 3 4 দিলাম। আর অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের ফন্ট সাইজ যদি আপনি কি করতে চান, বুটস্ট্র্যাপের মার্কআপ যদি রেডি রাখতে চান বা কল করতে চান, তাহলে এখান থেকে দেখেন কোন সাইজটা, S4 18 পিক্সেল, ঠিক আছে। এবং এই ফন্টসটা কিন্তু বোল্ড, যদিও বা বোল্ড। আর বুটস্ট্র্যাপে যেটা করছে সেটা হচ্ছে সবগুলো কি সেমি বোল্ড। তো আমরা নরমালি বোল্ড করে ফেলতে পারি, ঠিক আছে না, আমরা নরমালি বোল্ড করতে পারি। তো আমি S4 18 পিক্সেল নিয়ে আসলাম। এন্ড ফন্ট সাইজের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ট্যাগটা নেওয়া আছে, যদি H1 বা A6 এর মধ্যে কোনো ট্যাগ হয়। আর পি হচ্ছে অলওয়েজ 14 পিক্সেল, এটা হচ্ছে পি। যদি বা এখানে, আচ্ছা এখানে বডি ফন্ট সাইজ কত দেওয়া আছে, নরমালি কি 14 পিক্সেল, 16 পিক্সেল, সব জায়গায় 16 পিক্সেল, তার মানে আমাদের বডি ফন্ট সাইজ হবে 16 পিক্সেল। এনিওয়ে, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি এটা কপি করলাম, এখানে দুইটা প্যারাগ্রাফ, একটা শেষ হবে এখানে এবং আরেকটা শুরু হবে এখানে। আমি একটু সাজাই ফেলি। এরপর হায়ার মি নামে একটা বাটন আছে, আমি এখানে দিলাম এ ক্লাস হায়ার মি এন্ড শেষ, এটাতে দিলাম হায়ার মি। ওকে, আমি এই সেকশনটুকু স্টাইল করে ফেলি। অ্যাবাউট মি এরিয়া, about img, about me details, তার মধ্যে একটা এ আছে, তার ক্লাস হচ্ছে হায়ার মি, ঠিক আছে। এবার আমার স্ক্রল আসবে, যেহেতু আমার 100% এর পর একটা পোর্শন আছে। এখানে ফার্স্ট আমার অ্যাবাউট মি এরিয়া, প্রথমে আমি একটা প্যাডিং দিয়ে নিলাম, কত প্যাডিং থাকতে পারে। আচ্ছা এখানে একটা বিষয়, টপ প্যাডিং আছে, বটম প্যাডিং নাই। আমি যদি প্যাডিং দুই পাশে দেই তাহলে ইমেজের নিচেও প্যাডিং চলে আসবে, কিন্তু আমি চাচ্ছি না ইমেজের নিচে প্যাডিংটা আসুক, শুধুমাত্র টপে, ঠিক আছে। প্যাডিং টপ, শুধুমাত্র প্যাডিং টপ। এরপর এই টেক্সটটাকে স্টাইল করতে হবে। বডি আমার ফন্ট সাইজ হবে 16 পিক্সেল, আমি এখানে 16 পিক্সেল দিই। তারপর হচ্ছে লাইন হাইট, হচ্ছে 28 পিক্সেল। এবার H4, about me details H4, H4 এর ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, ঠিক আছে। তারপর কালার, অ্যাকচুয়ালি কালার 00 ঠিক আছে, আর এটার কালার হচ্ছে 00 ফন্ট সাইজ। ওকে, বাকিগুলো ঠিক আছে। হায়ার মি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে প্রায় রেড। ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং 10 পিক্সেল 30 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম
সরি চেঞ্জ ট্রান্সফর্ম নরমাল ঠিক আছে, কালার হচ্ছে হোয়াইট এবং ফন্ট সাইজ হচ্ছে মিডিয়াম 16 পিক্সেল, ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট মিডিয়াম। অলরেডি আমরা মিডিয়াম ম্যাপে নিই নাই, মিডিয়াম কি নিয়েছিলাম, রোবটও মিডিয়াম নেওয়া হয় না, জাস্ট রোবটের পরে আমি মিডিয়ামটা যুক্ত করে দিই। রোবটও হ্যাঁ, এটা পিক্সেল না, এটা হচ্ছে যেমন এনিওয়ে আমরা আচ্ছা এখানে আর কত সুন্দর করা যায় অ্যাকচুয়ালি, মনে হচ্ছে এটা অনেক বড়, ইমেজটা আমার 5 এর বাইরে আসছে কি আসে না, তারপরও ইমেজটা অনেক বেশি বড় মনে হচ্ছে আমার কাছে। তো আমরা একটা কাজ করতে পারি, ইমেজের জন্য একটা নির্দিষ্ট ইমেজটাকে একটা নির্দিষ্ট উইডথ দিয়ে ছোট করে রাখতে পারি, তাহলে বেটার হয়। ইমেজের মধ্যে যেই আইএমজিটা আছে তার একটা নির্দিষ্ট উইডথ দেই, সাপোজ উইডথ এমনি জাস্ট এমনি দিলাম, উইডথটা কি আরো ছোট হয়ে গেল, অ্যাকচুয়ালি বেশি ছোট হয়ে গেছে। ঠিক আছে যেভাবে আছে ওভাবে ঠিক আছে, এভাবে ঠিক আছে। এখানে আমি বাকি স্টাইলটুকু করি, যেমন মার্জিন টপ, হায়ার মি এর মার্জিন টপ 30 পিক্সেল এবং এজ 4 এর মার্জিন বটম 25 পিক্সেল, তাহলে মোটামুটি ঠিক আছে। এরপর অ্যাবাউট মি ডিটেলস এর মার্জিন টপ 30 পিক্সেল, না হ্যাঁ ঠিক আছে, আর এই টেক্সটটা বাড়লে এটা বাড়বে। আর এখানে ইমেজটা আসলে বড় এবং ইমেজটাকে কেটে নিতে হবে বা নিজের মতো করে সাইজ করতে হবে, কিরকম উইডথটা ঠিক থাকবে, হয়তোবা আমরা এইটুকু কেটে রাখতে পারি যাতে এই স্পেসটা খালি মনে না হয়, তবে এই স্পেসটা তেমন বেশি খারাপ দেখাচ্ছে না, এখানে একটু কম আছে এখানে বেশি আছে। এখন ইমেজটাকে যদি আমি হাইট দিয়ে কমাই তাহলে কি হবে, ইমেজটা কোন একটা মানুষ, লম্বা মানুষকে চেপে বেটে করার মতো হবে, হ্যাঁ চেপে বেটে করে দেওয়া। তো ওটা করলাম না, এই ইমেজটা এইভাবে থাক, সুন্দর দেখাচ্ছে, খারাপ না। তো পরের সেকশনে আসি, পরের সেকশনটা কি, ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেস কেমন হওয়া উচিত, অ্যাকচুয়ালি ওয়ার্কিং প্রসেস এটা যেটা সেটা হচ্ছে জাস্ট আইকন প্লাস তার একটা টাইটেল, সে কি পদ্ধতিতে আগায়, প্রথমে সে ডিজাইন করে, দেন ডেভেলপমেন্ট করে, তারপর টেস্টিং করে, তারপর সে কি তার কাছ থেকে লঞ্চ করে। এই এই প্রসেসটা একটা দেখাইছে, এটা জাস্ট এমনিতেই নর্মালি একটা ডিভ হবে, আর ডিভের মধ্যে কিছু টেক্সট থাকবে, এই আর কিছু না। সো আমরা এরিয়াটা নিয়ে ফেলি, অ্যাবাউট মি এরিয়া, ওয়ার্কিং প্রসেস, এই প্রসেস বানান ঠিক আছে তোমার, আচ্ছা এখানে একটা বিষয় টাইটেল, প্রত্যেকটা এরিয়াতে আছে টাইটেল, জাস্ট দুইটা এরিয়াতে আছে, এবং হ্যাঁ অনলি দুইটা এরিয়াতে আছে। সো আমরা দুইটা এরিয়ার জন্য আলাদা করে ডিভ রো, দেন ডিভ কল md12, ডিভ সেকশন টাইটেল h1 ওয়ার্কিং প্রসেস, ঠিক আছে বানান, প্যারাগ্রাফ, এমন সেই রো এর পর আরেকটা রো হবে, রো রো হবে 3 3 3 কলাম, কল md3 কল md3 কল md3 কল md3, এভাবে ঠিক চারটা,
তো আমি আগে একটাই করে ফেলি, কল md3। তার মধ্যে থাকবে হচ্ছে আহ, আমি নাম দিলাম প্রসেস, অনলি প্রসেস, এবং প্রতিটা প্রসেসের আলাদা করে একটা ক্লাস হবে যেটা হচ্ছে তার কালারটা ডিফাইন করে, তার ব্যাকগ্রাউন্ড কালারটা। আর মেইনলি প্রসেস যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ডিভে থাকবে, সেই প্রসেসটা যেটা করবে সেটা হচ্ছে তার প্যাডিং, সবগুলোর প্যাডিং তো একই, তাই না? এই জাস্ট ওইটা ডিফাইন করবে হচ্ছে প্রসেস। আর আরেকটা ক্লাস আমি কালার ক্লাস দিয়ে দিলাম, যেমন এটা হচ্ছে লাইট ব্লু, না আমি জাস্ট ব্লু দিই, অথবা লাইট ব্লু দিই, লাইট ব্লু, এভাবে কয়েকটা ক্লাস দিব। সো কি করা যায়, আর কি আছে, কন্টেন্ট আইকন এবং একটা টাইটেল ডিজাইন। এটাকে আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে করার দরকার নেই কিছু, এফ এ এফ এ মনিটর আছে নাকি, মনিটর আছে নাই, এনিওয়ে ডেস্কটপ, এই ডট ডেস্কটপ, এন্ড তার মধ্যে আছে, তারপর আছে হচ্ছে একটা টাইটেল, টাইটেলটা আমি H5 দিয়ে নিলাম। এরপর কল md3 আমি কপি করলাম চারটা, এবং চারটার মধ্যে হচ্ছে একটা পার্পল কালার, একটা হচ্ছে ডিপ ব্লু, আর একটা হচ্ছে এটা কি, এটা কি কালার, আমি নাম জানি না, এনিওয়ে ফাইন। আমি চারটা নিলাম, এন্ড প্রসেস তার মধ্যে আছে হচ্ছে জাস্ট আইকন এবং H5। তো আমি প্রথমে এরিয়া দিয়ে শুরু করি, ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্ক ইন প্রসেসের ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি এইটা। দেন অবশ্যই প্যাডিং আছে 30 পিক্সেল 0 পিক্সেল, আমি উপর নিচ প্যাডিং। তারপর হচ্ছে আমার টাইটেল, সেকশন টাইটেল, তো সেকশন এটা হচ্ছে রোবোটো ভোল্ট সেকশন টাইটেল, সেকশন টাইটেল, তার মধ্যে H1, তার মধ্যে এই H1 এর ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল, এবং ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, এবং কালার তো ব্ল্যাক অলরেডি আছে। তারপর এটার সাইজ হচ্ছে 14 পিক্সেল, রোবোটো মিডিয়াম, ও সরি 16 পিক্সেল, ফন্ট ওয়েট মিডিয়াম। আমরা ফন্ট সাইজ দিলাম না কারণ ফন্ট সাইজ অলরেডি আছে, এবং এটা কি ব্ল্যাক কালার। এবং সেকশন টাইটেল অলওয়েজ টেক্সট লাইন সেন্টার হবে। ঠিক আছে, আচ্ছা এটা কেমন যেন কালার, এবং এই কালার কেমন যেন, আসলে টেক্সটে অপোসিটি, এনিওয়ে টেক্সটে অপোসিটি দেওয়া উচিত না কোনো সময়, অপোসিটি দিয়ে স্টাইলটা করছে, কত পার্সেন্ট, 70%। এনিওয়ে দিয়ে দিলাম অপোসিটি। এরপর এখানে আমার ডেস্কটপ গেল কোথায়, ক্লাস নেওয়া হয়নি, মার্কআপ ডেস্ক, আচ্ছা ক্লাসে ভুল আছে, এখানে হাইপেন হবে, হাইপেন হাইপেন হাইপেন। ওকে, এবার আমার প্রসেস ক্লাস, শুধুমাত্র একটা ক্লাস প্রসেস, প্রসেস ক্লাসের স্টাইল হবে প্যাডিং 50 পিক্সেল, বক্স সাইজিং
border box and text align center and color white. এবার বাকি ক্লাস কালার গুলো দেবো, যেমন আমি একটা নিয়েছিলাম লাইট ব্লু, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তার লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, আর তারপর হচ্ছে একটা হচ্ছে পার্পল, আর একটা হচ্ছে ডিপ ব্লু, আমি জানি না, ওকে ফাইন, কালার দিয়ে দিলাম। আর একটা হচ্ছে ডিপ ব্লু, এবং আরেকটা হচ্ছে ওকে, খুব সুন্দর স্টাইলটা হয়ে গেল। আর সেকশন টাইটেলের মার্জিন বটম 35 পিক্সেল, যাতে এই অংশটুকু একটু ফাঁকা থাকে। ওকে ফাইন, এবার পরের সেকশনে আসি। বুটস্ট্র্যাপ, এখন দেখেন বুটস্ট্র্যাপ আমাকে অনেক কাজ সহজ করে দিচ্ছে না, কলাম গুলা। পরের সেকশনে যে অংশটুকু আছে সেটা হচ্ছে কলাম ডি 6 দুই ভাগে ভাগ করেছে, এবং তাদের মধ্যে জাস্ট তাদের মধ্যে কিছু টেক্সট আছে, জাস্ট এটা বলছে যে তার এডুকেশন কোয়ালিফিকেশন এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স কি আছে সেগুলো। তো আমরা index.html এন্ড মার্কআপটা কি হবে, অবশ্যই 6 এবং 6। এটার নাম দেওয়া যায় ওয়ার্ক এডুকেশন এরিয়া। call md6 work, আমি ওয়ার্ক লিস্ট দিলাম, এবং ওয়ার্ক লিস্টে কি আছে, এখানে আমি কি করেছি, এখানে আমি ফার্স্ট করেছি হচ্ছে এরিয়া, দেন কন্টেইনার, দেন রো, দেন কলাম ডি 6। কলাম ডি 6 এর পর আমি তার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল একটা ডিভ নিয়ে নিলাম। ডিভের মধ্যে যেটা হবে দেখেন, ওই ডিভের চারপাশে একটা প্যাডিং আছে, তারপর হবে একটা টাইটেল, দেন টাইটেলের নিচে মার্জিন বটম অনেক বড়, তারপর হচ্ছে এটা একটা ডিভ হতে পারে, এটা একটা ডিভ হতে পারে, অথবা ইউএলএলআই হতে পারে। আমরা জাস্ট ডিভ দিয়ে করবো, এখানে ইউএলএলআই কিছু দেখতে পাচ্ছি। তো দুইটা একই করব, দুইটা একই স্টাইল, তো আমি দুইটাই একই ক্লাস দিয়ে দিব। একটা কাজ করি, সেটা হচ্ছে জাস্ট ওয়ার্ক এডু মিলাই দিলাম দুইটাকে, দেন h2 26 পিক্সেল, তারপর আমি দিলাম হচ্ছে div as work। ওকে ফাইন, as work এ কি আছে, একটা টাইটেল আছে, আমি একটু জুম করে দেখি, হ্যাঁ, একটা টাইটেল, দেন এটা হচ্ছে 18 পিক্সেল, তো 18 পিক্সেল h4 নেওয়া যায়। তারপর হচ্ছে রোবোটো মিডিয়াম, আমি এটাকে 6 বা 5, এরপর হচ্ছে পি, জাস্ট ওই এই তারিখটাকে আমরা h4 এর মধ্যে স্প্যান দিয়েও নিয়ে ফেলতে পারি, অথবা আলাদা করতেও পারি, কিন্তু এখানে আলাদা করে ফেলেছি যাতে মার্কআপটা ক্লিয়ার থাকে। ঠিক আছে, div as work দুইটা হবে, আমি দুইটা নিয়ে নিলাম। টাইটেলটা চেঞ্জ করে দিই, অনলি টাইটেল ক্রেজি ডিজাইন। এরপর কলাম.d6 সেম আরেকটা হবে, আমি এটাই কপি করলাম, কলাম.d6, এবং এটাতে আছে হচ্ছে এডুকেশন, অনলি এডুকেশন।
আর এডুকেশনের মধ্যে আমি ম্যাডিসন ইউনিভার্সিটি, ম্যাডম্যাক্স ডিজাইন আর ম্যাডিসন ইউনিভার্সিটি। আমি জাস্ট টাইটেল গুলো চেঞ্জ করে দিচ্ছি, আরগুলো একই আছে। এবার আমরা মার্কআপটা দেখি এখানে কেমন দেখাচ্ছে। এটা আমার সেই মার্কআপ। এখন আমরা এবার কালার নিয়ে কাজ করব, যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার সেম, দেন তার মধ্যে আবার জাস্ট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা করে ব্যাকগ্রাউন্ড আছে। তো প্রথমে আমি ওয়ার্ক এডুকেশন এরিয়াতে টপ এরিয়ার ব্যাকগ্রাউন্ডটা দিব। তো আমরা টপ এরিয়ার ব্যাকগ্রাউন্ডে চলে যাই। টপ এরিয়ার ব্যাকগ্রাউন্ড যেখানে লিখেছি, যেমন এই জায়গায়, এবং এখানে কি আছে, হাইট দিয়েছি। আমরা এখানে ক্লাসটা যুক্ত করে দেই, প্লাস এই হাইটটা শুধুমাত্র টপ এরিয়ার, যেহেতু আমি সেটাকে আলাদা করে ফেলি। ঠিক আছে, টপ এরিয়া কি করলাম, টপ এরিয়ার শুধুমাত্র একটা হাইট আছে, হাইটটাকে আলাদা করে রাখলাম। আর ব্যাকগ্রাউন্ড এরিয়া যেহেতু দুইটা ক্লাসে হবে, আমি দুইটা ক্লাস একসাথে দিয়ে দিয়েছি। এবার ওয়ার্ক এডুকেশন এরিয়া, তাদের প্যাডিং হবে 30 পিক্সেল 0 পিক্সেল। এবার এখানে ওয়ার্ক লিস্ট নামে একটা, ওয়ার্ক এডু নামে একটা ক্লাস আছে, ওয়ার্ক এডু, যেটা আমি শুধুমাত্র এই অংশটুকুর জন্য নিয়েছিলাম। কল এমডি 6 এর মধ্যে শুধুমাত্র এই অংশটুকুর জন্য যে ডিপটা নিয়েছিলাম, সেই ডিপটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, দুইটা কালারের গ্রেডিয়েন্ট। আমি সেই গ্রেডিয়েন্টটা তৈরি করে নিয়ে আসি। একটা হচ্ছে এই কালারটা অলরেডি আছে, আমরা এই কালারটা নিব। ঠিক আছে, এবার দেখে কি এটা অ্যাকচুয়ালি কালারটা কতটুকু থাকবে, কালারটার ব্লারটা কেমন হবে। হ্যাঁ, ওটা আমি ডিলিট করে দিলাম, জাস্ট এভাবে বাইরে এনে ছেড়ে দিছি। জাস্ট এই যে আমি একটা অ্যাড করলাম, তো এটাকে আমি এখান থেকে টেনে এনে বাইরে ছেড়ে দিচ্ছি যাতে চলে যায়। আমার দুইটাই লাগতেছে, যেহেতু এই অবস্থায় দিলাম দুটা, মোটামুটি এটা ঠিক আছে। তো এই কালারটা আমি কপি করি, কপি এন্ড এটা কোথায় আছে, ওয়ার্ক এডু। আমি ক্লাসটা আবার একটু চেক করি যে ওয়ার্ক এডুটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। হ্যাঁ, ওয়ার্ক এডু, এই ক্লাসে আমি স্টাইলটা দিলাম ওয়ার্ক এডুতে, শুধুমাত্র ক্লাসের স্টাইল দেন। আর কি আছে, একটা প্যাডিং আছে, প্যাডিং 30 পিক্সেল 0, অ্যাকচুয়ালি 30 পিক্সেল চারপাশে আছে। এবার ঠিক আছে, আমার এটা অ্যাকচুয়ালি একটু উইয়ার্ড লাগছে, উইয়ার্ড মনে হচ্ছে যে এটা এবং এটা মিলে গেছে, তো সেজন্য আমি কালারটা আবার চেঞ্জ করে ফেলি। কালারটা চেঞ্জ করে নিলাম। এবার হোপ ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আর কি আছে, ওয়ার্ক এডু পুরা ক্লাস কালার হচ্ছে হোয়াইট, জাস্ট ফন্ট কালার। নর্মালি কালার হচ্ছে কি হোয়াইট। এরপর বাকি স্টাইলটুকু করি, যেমন ওয়ার্ক লিস্ট, ওয়ার্ক এডুতে আছে হচ্ছে H4, এবং H4 এর আমাদের স্টাইল হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস প্লাস ফন্ট ওয়েট বোল্ড। ওয়ার্ক এডু তার মধ্যে আছে H4, H4 এ আছে হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ তো 18 পিক্সেল, কালার হোয়াইট, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট
ফন্ট ওয়েট কি মিডিয়াম, না সরি ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। এরপর আমাদের আছে S5 এবং S5 এর স্টাইলটা হচ্ছে, না S5 হচ্ছে এখানে, যাক আমরা আগে স্টাইল একটা দেখি। S4 এ দিয়েছি, S1 2 S2 1 সবগুলো একই হয়ে গেছে। S2 ফন্ট সাইজ 26 পিক্সেল, ফন্ট সাইজ 26 পিক্সেল, font weight bold, color white, text transform uppercase. Margin bottom 30 pixel. এবার আসি S4, তারপর এটা কি S5, এগুলোতে কি আছে অপাসিটি আছে 50%, 70%, 90%, বা opacity 90%, S5 opacity 70%, P opacity 50%। এবার সাইজ দেখি, 18 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম নরমালি ঠিক আছে, ফন্ট ওয়েট বোল্ড, তারপর হচ্ছে ফন্ট ওয়েট মিডিয়াম, টেক্সট ফন্ট ওয়েট কি মিডিয়াম, ফন্ট সাইজ 16 পিক্সেল। S5 এর ফন্ট সাইজ বুটস্ট্র্যাপ আমাকে কত দিচ্ছে, 14 পিক্সেল। তো আমরা আমাদের মতো করতে গেলে 16 পিক্সেল দিয়ে দিতে হবে। এবার ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তারপর এস ওয়ার্ক, অ্যাকচুয়ালি এটা পুরোটাই এস ওয়ার্কের মধ্যে আছে, তারপর আমরা ওয়ার্ক এটা দিয়ে করেছি এস ওয়ার্ক। হ্যাঁ এস ওয়ার্ক, এস ওয়ার্ক মার্জিন বটম 30 পিক্সেল, border bottom 1 pixel solid, white color, এবং অ্যাকচুয়ালি এখানে কালারটা হোয়াইট হবে না, কালারটাও অপোজিটে আছে। কালারটা নিয়ে আসলাম। তারপর হচ্ছে কি প্যাডিং বটম, প্যাডিং বটম 30 পিক্সেল। এবার লাস্ট যে মার্জিন বটম এবং প্যাডিং বটম আছে সেটা থাকতে পারবে না, তো আমাকে কি করতে হবে এবার বলেন, এটা বলেন আপনারা, আপনারা এতক্ষণ কথা বলতেছেন আমি শুনছি, এটা আমি কি করব, আমি এটা একটা চাইল্ড এটা একটা চাইল্ড, আমি লাস্টের এই অংশটুকু অফ করব। বলেন কি একদম, ওয়েট ওয়েট, হ্যাঁ বলেন লাস্ট, লাস্ট চাইল্ড বর্ডার না, আপনারা কিভাবে রিসিভ করবো বলেন এখানে, হ্যাঁ S1 লাস্ট চাইল্ড, কার লাস্ট চাইল্ড S1 না, এখানে দেখেন এখানে মূল ডিপটা হচ্ছে এটা, কেন মাইনাস দিব, মাইনাস দিলে তো উপরে উঠে যাবে। এনিওয়ে এখানে দেখেন সবাই খেয়াল করেন লাস্ট চাইল্ড এবং ফার্স্ট চাইল্ড এই রিসিভের ক্ষেত্রে
এখানে আমি মার্কআপটা যেভাবে করেছি সেটা হচ্ছে ওয়ার্ক এডু, পুরোটা একটা ডিপ, তার মধ্যে এটা হচ্ছে জাস্ট নর্মালি একটা হেডিং, এটা বাদ দেন, তার মধ্যে আমি দুইটা ডিপ দিচ্ছি, তাই না? এখন এই ডিপটা হচ্ছে একটা চাইল্ড, চাইল্ডটা হচ্ছে এর। সো আমাকে এটা করতে হবে যে এটার লাস্ট চাইল্ড, এটার মধ্যে যে ডিপ গুলো আছে তাদের মধ্যে লাস্ট চাইল্ড, ব্যাপারটা হবে এভাবে ওয়ার্ক এডু, ওয়ার্ক এডুর মধ্যে কয়টা ডিপ আছে? দুইটা ডিপ, এই ডিপের মধ্যে লাস্ট চাইল্ড যেটা সেটা, ঠিক আছে? তো এস ওয়ার্ক লাস্ট চাইল্ড হলে কি হবে? এটা ভুল। এস ওয়ার্ক এর মধ্যে লাস্ট চাইল্ড বলতে কি পিটা আছে, হয়তো যদি আমি যদি একই চাইল্ড মনে করেন এস ওয়ার্ক এর মধ্যেই আছে তিনটা পি, তাহলে লাস্ট চাইল্ড হবে পিটা, তাই না? পি লাস্ট চাইল্ড, সেক্ষেত্রে পি লাস্ট চাইল্ড। এনিওয়ে এখন আমি বলি এখানে যেটা করব যে আমার ওয়ার্ক এডুর মধ্যে এখানে মার্কআপ দেখে একটু দেখেন, এই যে ওয়ার্ক এডু হচ্ছে আমার প্যারেন্ট, তার মধ্যে দুইটা ডিপ আছে, দুইটা ডিপ, এই দুইটা ডিপের মধ্যে আমি কি রিসিভ করবো হচ্ছে লাস্ট ডেটটাকে, এবং সেই ডিপের ক্লাস হচ্ছে এস ওয়ার্ক। আমি ক্লাসটাও কপি করলাম এবং বললাম যে ওয়ার্ক এডু, তার মধ্যে ডিপ আছে। এখন তার মানে কি আমি এখন রিসিভ করছি হচ্ছে সবগুলো ডিপ, তার মধ্যে যে সবগুলো ডিপ আছে। এখন বলি যে লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এখন লাস্ট চাইল্ড বলতে শেষের ডিপটা, এবং তার ক্লাস চাইলে আমরা লাস্ট চাইল্ড ডট এস ওয়ার্ক দিয়ে একসাথে আরো নেস্টেড করে দিতে পারি লাস্ট ডিপ যার ক্লাস হচ্ছে এইটা, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? এটা না দিলেও সমস্যা নেই, আরো নেস্টেড করার জন্য যদি অন্য কোনো ডিপ থাকে, আরো নেস্টেড করার জন্য এস ওয়ার্কটা দিলাম। তাকে বলবো, তাকে কি করেছি আমি নর্মালি কি করেছি, মার্জিন বটম দিয়েছি, বর্ডার বটম দিয়েছি, প্যাডিং বটম দিয়েছি। আমি এই তিনটা জিনিস, তিনটা প্রপার্টি এখান থেকে এই লাস্ট চাইল্ডের জন্য 0 করে দিব। ঠিক আছে, ওকে ফাইন, আমার দুইটা পোর্শন কমপ্লিট। এন্ড এখানে প্যাডিং, এরিয়ার প্যাডিংটা অ্যাকচুয়ালি বাড়া দেওয়া উচিত, আরো বাড়া দিলে ভালো লাগে। এখানে না, শুধু লাস্ট চাইল্ড, চাইল্ডটা কি ডিপ নাকি এইচ ওয়ান নাকি পি? হ্যাঁ, লাস্ট চাইল্ডটাকে স্পেসিফিক করার জন্য চাইল্ডটা বলতে হবে সরাসরি। এই যে সাপোজ আমি যদি বলি আপনার স্টাইলটা আপনি যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে এইভাবে, ওয়ার্ক এরিয়া লাস্ট চাইল্ড, এভাবে, তাই না? সে সে কিন্তু কাকে রিসিভ করবে? সে কাকে রিসিভ করবে? সে এই এরিয়ার মধ্যে কোনো চাইল্ড, এই এরিয়ার চাইল্ড এই এরিয়ার মধ্যেই ধরবে অ্যাকচুয়ালি। কি সেটা ডিফটা ক্লাসটা হচ্ছে এটা। এখন ক্লাসটা যদি একই ক্লাস অনেকগুলা থাকে সেক্ষেত্রে আমি সেটাকে রিসিভ করতে পারবো এভাবে, একই ক্লাস। এখন আমি কি করছি, এর মধ্যে যতগুলো ডিপ আছে, চাইল্ড আছে, সেই ডিপ গুলোর মধ্যে লাস্টের ডিপটাকে সিলেক্ট করতে চাচ্ছি। এটা হচ্ছে মূল বিষয়। হুম? হ্যাঁ, তাহলে এইচ টু বা যে ট্যাগটাই চাইল্ড হয়, যে ট্যাগটাই চাইল্ড, ঠিক আছে? অ্যাকচুয়ালি চাইল্ড যদি একটা থাকে সেটাকে তো আর লাস্ট চাইল্ড আর ফার্স্ট চাইল্ড রিসিভ করা যাবে না। যদি একই চাইল্ড একাধিকবার থাকে, যদি চান যে লাস্টেরটা রিসিভ করবেন তাহলে সেই ট্যাগটা অবশ্যই, সেই ট্যাগটা দিয়ে, যেমন এলআই, ইউএল এলআই এর ক্ষেত্রে আমরা একটা মেনু করি, সাপোজ মেনু এলআই অনেকগুলো হতে পারে, তো লাস্টের এলআইটা আমরা রিসিভ করতে হতে পারে, সেক্ষেত্রে এলআই লাস্ট চাইল্ড কার মধ্যে, সেটা ইউএল এর মধ্যে আছে। সাপোজ ইউএল এর মধ্যে যে এলআই আছে তার মধ্যে যে লাস্ট চাইল্ড, সেই লাস্ট চাইল্ড। এখন আর একটা বিষয় আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এনটিএ চাইল্ড। এই বিষয়টা নিয়ে আপনারা একটু পড়াশোনা করে দেখবেন, এই বিষয়টা কি এনটিএ চাইল্ড। হ্যাঁ, আমরা লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড রিসিভ করতে পারি, কিন্তু 2 নম্বর চাইল্ড 3 নম্বর চাইল্ড কি করবো? তো এদেরকে রিসিভ করার জন্য এনটিএ চাইল্ড। সো আজকে আপনাদের এই পর্যন্তই। হ্যাঁ, আহ, এইটুকু কমপ্লিট করলাম, বাকিটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য সহজ হবে আই হোপ। তারপরে আপনারা করার ট্রাই করবেন। অবশ্যই কালকের ক্লাসে ল্যাবে প্র্যাকটিসও করবো।